Ladies and gentlemen, welcome to PRC Foundation. আজকে আমরা ইমিলি ডিকিনসন এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মেজর থিমস ইন ডিকিনসনস পোয়েট্রি। অর্থাৎ ইমিলি ডিকিনসন তার কবিতাগুলোতে কোন কোন মেজর থিমস গুলো ব্যবহার করেছেন। তো গাইস, ইমিলি ডিকিনসনের লাইফ ডিউরেশন হচ্ছে 1830 টু 1886। ইমিলি ডিকিনসন একজন আমেরিকান পোয়েট এবং ইমিলি ডিকিনসন একজন সেলফ রিক্লুসিভ লেডি ছিল, অর্থাৎ নিজে নিজেই তিনি একাকিত্বের জিন্দেগিটা যাপন করতেন। ইমিলি ডিকিনসন তার জীবনে প্রচুর কবিতা লিখেছে। কত কবিতা লিখেছে এটা বলা যাবে না। তার মধ্যে 500 কবিতায় তিনি মৃত্যুর কথা বলেছেন, বা তার উপরে 500-র উপরে কবিতায় তিনি মৃত্যুর কথা বলেছেন। এগুলো হচ্ছে ক্রিটিকদের মতামত। তো ইমিলি ডিকিনসন আসলে তার কবিতায় কোন কোন থিমগুলোকে ব্যবহার করেছে সেই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। তো এখানে অনেকগুলো থিমের ব্যবহার রয়েছে। তো সেই থিমগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করলে কিন্তু পয়েন্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। First one, nature is one of the deep themes of Dickinson's poetry. Second number, guys, love is another major theme of her poetry. Third number theme, guys, immortality and death are the sole themes of Dickinson's poetry. Fourth theme, guys, her poetry deals with pain and suffering. Fifth, poetic art is one of the Dickinson's themes. তো গাইস, এগুলো যদি আমরা কবিতার রেফারেন্সের মাধ্যমে ইলাস্ট্রেট করি তাহলে কিন্তু থিমগুলো প্রমাণিত হয়ে যাবে। যেমন ফার্স্ট অফ অল কি বলা হচ্ছে, নেচার ইজ ওয়ান অফ দ্য ডিল থিমস ইন ডিকিনসনস পোয়েট্রি। এর মানেটা কি? মানেটা হচ্ছে তিনি প্রকৃতি নিয়ে কবিতা লিখেছেন। আসলেই তাই, তিনি কবিতা লিখেছেন প্রকৃতি নিয়ে। যেমন তোমাদের সিলেবাসের একটা বিখ্যাত কবিতা হচ্ছে আই টেস্ট লিকার নেভার ব্রুড। এখানে তিনি প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন এবং এই কবিতাটিতে তিনি ইমর্টালিটি নিয়ে যে পৃথিবীতে হন্টিং রিয়েলিটি এটা রয়েছে সেই বিষয়টাকে কিন্তু সমাধান দিয়েছেন। আসলে কবি এখানে কি বলেছেন যে সামারের সে প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করছে, অর্থাৎ সে প্রাকৃতিক সৌন্দর্যে উপভোগ করতে গিয়ে বলছে যে সে এমন একটা লিকুইড পান করেছে, এমন একটা লিকার পান করেছে যেটা কি, যে এটাকে মদ বলা হচ্ছে। এই মদটা জার্মানির রাইন নদীর তীরে যে সুন্দর মদ তৈরি হয়, সুস্বাদু মদ তৈরি হয়, সেই মদের চাইতেও বেশি সুস্বাদু এবং সেই মদের চাইতেও বেশি কবিকে কি করছে, ইনটক্সিকেট করছে, কবিকে বেশি আনন্দ দিচ্ছে, বেশি এক্সাইটেড করেছে। এবং কবি বলছে যে সে বাতাস খেয়ে মাতাল হয়েছে, সে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মাতাল হয়েছে এবং সে মিস্টিসিজম পয়েন্ট অফ ভিউ থেকে সে বলছে, মিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে বলছে যে সূর্যটা হচ্ছে যেন একটা ল্যাম্প পোস্ট এবং সিরাফস অ্যান্ড সেন্টস সেই জাইগেন্টিক স্ট্রাকচারের সাথে কবি যেন তার একটা মিল বন্ধন পাচ্ছে। ঐশ্বরিক একটা সান্নিধ্য লাভের জন্য কবি যেন এই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে একটা মিস্টিক কানেকশন খুঁজে পাচ্ছে। এইভাবে কিন্তু আমরা দেখতে পাবো যে এমিলি ডিকিনসনের যে লাভ পোয়েমগুলো আছে সেই কবিতাগুলোতেও তিনি প্রকৃতির কথা বলেছেন। যেমন ওয়াইল্ড নাইটস, এখানে তিনি প্রকৃতির কথা বলেছেন, সমুদ্রের কথা বলেছেন। বিকজ আই কুড নট স্টপ হার ডেথ, এই কবিতাটা আসলে আলোচনা করে ইমর্টালিটি নিয়ে, এই কবিতাটা নিয়ে আলোচনা করে হচ্ছে ডেথ নিয়ে, কিন্তু এখানেও তিনি প্রকৃতির কথা বলেছেন যে তিনি মৃত্যুর সাথে একটা গাড়িতে চড়ে ভ্রমণ করছে ফসলের মাঠ, ইয়ুথটাকে বোঝানোর জন্য, সেটিং সান, এই সিম্বলিক মিনিংটা হচ্ছে বার্ধক্যটাকে বোঝানোর জন্য, শিশুদের খেলাধুলা, স্কুলের প্রাকৃতিক সৌন্দর্যে। তাহলে এইভাবে আমরা দেখতে পাই যে এমিলি ডিকিনসন হচ্ছে বেসিক্যালি একজন পোয়েট অফ নেচার। তাকে কিন্তু আমরা একটা রোমান্টিক কবি বলতে পারি, তার কারণ তার কবিতার মধ্যে রোমান্টিক পয়েন্ট অফ ভিউজ রয়েছে, বাট রিলেটেড টু দ্য মিস্টিসিজম। যতগুলো রোমান্টিক পয়েন্ট অফ ভিউ বা এলিমেন্টস থাকুক না কেন, কবি কিন্তু তার মূল যে পয়েন্ট অফ ভিউ মিস্টিসিজম সেটাকে কিন্তু একবারের জন্য ভুলে যায়নি। সে দারুণভাবে কিন্তু তার কবিতাগুলোতে উপস্থাপন করেছেন। সেকেন্ড নাম্বার, গাইস, লাভ ইজ অ্যানাদার মেজর থিম ইন হার পোয়েট্রি। তার মানে কি, কবি এমিলি ডিকিনসন ভালোবাসার কথা বলেছে। আসলে সেনজুয়াল লাভের কথাই তিনি শুধু বলেননি, তিনি বেশি বেশি বলেছেন হচ্ছে মিস্টিক লাভের কথা, স্পিরিচুয়াল লাভের কথা। ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য যে ভালোবাসাগুলো প্রয়োজন বা যে ধরনের ভালোবাসা প্রয়োজন, বেসিক্যালি কিন্তু সেই ভালোবাসার কথা তিনি বলেছেন। আবার তিনি সেনজুয়াল লাভের কথাও বলেছেন। এখানে এই ওয়াইল্ড নাইটস এই কবিতাটিতে কবি বলছে যে আমি যদি তোমার সাথে থাকতাম। এখানে দি বলতে আসলে কনফিউজড একটা টার্ম, কাকে বোঝানো হচ্ছে,
তবে এখানে ক্রিটিকরা সমালোচনা আলোচনার মাধ্যমে এটা ফিক্সড হয়েছেন যে আসলে দি বলতে এখানে লাভেবল পারসনকে বলা হচ্ছে, যে লাভেবল পারসনের সাথে থাকা, সেই থাকাটা একটা লাক্সারিয়াস ব্যাপার। এখানে কিন্তু কালো, ধলো, ফর্সা, সাদা এই কথাগুলো বলা হয়নি, বলা হয়েছে ভালোবাসার মানুষের সাথে থাকার কথা বলা হয়েছে। এই ভালোবাসার মানুষের সাথে থাকতে পারাটা এবং তার সাথে রাত কাটানো, এটা হচ্ছে বিলাসবহুল, এটা শান্তির রাত। এবং বলছে ভালোবাসার মানুষের সান্নিধ্যে থাকাটা হচ্ছে স্বর্গে নৌকা চালানোর সাথে তুলনা করা হচ্ছে। অর্থাৎ দেখো এখানে যদি এই কবিতাটাতে সেনজুয়াল লাভের কথা বলা হচ্ছে, কিন্তু এমিলি ডিকিনসন কিন্তু সেই মিস্টিক পয়েন্ট অফ ভিউটা সে ভুলে যাচ্ছে না। সে কিন্তু সেই ইডেনের কথা স্মরণ করছে, স্বর্গের কথা স্মরণ করছে। আর তার মানে ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য যে মিস্টিক পয়েন্ট অফ ভিউ, সেটা কিন্তু স্মরণ করছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে এমিলি ডিকিনসনের কবিতার অনেকগুলো কবিতা রয়েছে, সেই কবিতাগুলোর মধ্য থেকে ওয়াইল্ড নাইটস থেকে আমরা এমিলি ডিকিনসনকে টোটালি একজন লাভ পোয়েট হিসেবে কিন্তু প্রমাণ করতে পারি। এবং আই টেস্ট লিকর নেভার ব্রুট, এই কবিতাটা থেকে আসলে সব কবিতা থেকেই তাকে মিস্টিক বা ইমর্টাল পোয়েট হিসেবে বা পোয়েট অফ ডেথ হিসেবে প্রমাণ করা সম্ভব, কিন্তু আই টেস্ট লিকর নেভার ব্রুট এই কবিতাটা থেকে আমরা কিন্তু তাকে বা পোয়েট অফ নেচার অর্থাৎ প্রকৃতির কবি হিসেবে কিন্তু তাকে আমরা প্রুভ করতে পারি। থার্ড থিম হচ্ছে গাইস, ইমর্টালিটি অ্যান্ড ডেথ আর দ্য সোল থিমস অফ ডিকিনসনস পোয়েট্রি। ইমর্টালিটি অ্যান্ড ডেথ অ্যান্ড ইমর্টালিটি। যেমন দেখো, আই ফেল্ট ফিউনারাল ইন মাই ব্রেন, এই কবিতাটাতে বেসিক্যালি কিন্তু মৃত্যুর কথা বলা হচ্ছে। ফিউনারাল মানে কি? অন্ত্যেষ্টিক্রিয়া। আর অন্ত্যেষ্টিক্রিয়া বলতে কি? মৃত্যু। এই মৃত্যুর কথা বলছেন, ইমর্টালিটির কথা বলছেন। কবি এমিলি ডিকিনসন তার প্রত্যেকটা কবিতার মধ্যেই মৃত্যুর কথা বলেছে, ইমর্টালিটির কথা বলেছে। আসলে কত কবিতার মধ্যে বলেছে, সে তো অনেক কবিতা লিখেছে, তবে কত কবিতা লিখেছে এটাকে ফিক্সড করতে পারেনি। তাই সে 500-র বেশি কবিতাতে কিন্তু মৃত্যুর কথা বলেছে, ইমর্টালিটির কথা বলেছে। আই ফেল্ট এ ফিউনারেল, এই কবিতাতে আসলে মৃত্যুর এই থিমেটিক ভ্যালিডিটি, এটা সারফেস মিনিং থেকে হলেও বেসিক্যালি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এবং সাফারিংস এবং পেইনকে কিন্তু দেখানো হয়েছে। আসলে এই লেকচারটাতে কম করে বলছি, কারণ এর আগে 3টা লেকচার দিয়েছি এর উপরে, ওগুলো দেখে নিলেই এই থিমগুলো তুমি সুন্দরভাবে প্রমাণ করতে পারবে। এবং বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এই কবিতাটাতে কিন্তু মূলতই তিনি অমরত্ব লাভের কথা বলেছেন, ডেথ অ্যান্ড ইমর্টালিটি। সুতরাং বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এই কবিতার রেফারেন্সের মাধ্যমে, অ্যান্ড আই ফেল্ট ফিউনারাল ইন মাই ব্রেন, এই দুইটা কবিতার মাধ্যমে, রেফারেন্স দেওয়ার মাধ্যমে এমিলি ডিকিনসনকে আমরা একজন এই ডেথ অ্যান্ড ইমর্টালিটি তার যে মেজর থিম, সেটা কিন্তু আমরা প্রমাণ করতে পারি। Fourth number guys, her poetry deals with pain and suffering. পেন অ্যান্ড সাফারিং নিয়ে এমিলি ডিকিনসনের কবিতা আলোচনা করে থাকে। পেন অ্যান্ড সাফারিং এই বিষয়টার জন্য এমিলি ডিকিনসনের লাইফের দিকে একটু দৃষ্টি দিতে হবে। এমিলি ডিকিনসন তার পিতাকে খুব ভালোবাসতো, কিন্তু তার পিতার ইম্যাচুয়ার ডেথের কারণে তার জীবনে দুঃখ কষ্ট নেমে আসে এবং সে সমাজ থেকে, পরিবার থেকে, মানুষের থেকে একাকিত্বে নিজের জীবনটাকে যাপন করেছেন। ক্রিটিকদের মতামত আছে যে এমিলি ডিকিনসন তার পিতার বন্ধুর সাথে ভালোবাসার সম্পর্কে আসলে লিপ্ত ছিল। এমিলি ডিকিনসন এটা বিশ্বাস করত যে সোসাইটি, ফ্যামিলি, পেইনস, সাফারিংস, লাভ, এগুলো মানুষের গ্রোথের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে মূলত পেইনস অ্যান্ড সাফারিংস এর দ্বারা এমিলি ডিকিনসন তার পিতার সেই মৃত্যু অ্যান্ড চাইল্ডহুড ডেপ্রিভিশনটাকে কিন্তু দেখিয়েছেন, যে তার পিতার মৃত্যুর পরে তার জীবনের যে দুঃখ কষ্ট বেদনা যে বিষয়গুলো এসেছিল, সেই বিষয়গুলোর কথা কিন্তু তিনি বলেছেন। যেমন আই ফেল্ট ফিউনারাল, এই কবিতাটা এতটাই মিস্টিক একটা কবিতা যে সারফেস মিনিং থেকে এটা মৃত্যুর কথা বললেও বেসিক্যালি এটা মানবতার লঙ্ঘনের কথা বলা হচ্ছে। বেসিক্যালি এটা নিয়ে কথা বলা হচ্ছে কবির মেন্টাল অ্যাঙ্গুইশ অ্যান্ড পেইনস এর কথা কিন্তু বলা হচ্ছে। আর স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য এই জিনিসগুলো আবশ্যক। লাস্ট নাম্বার যেটা গাইজ, সেটা হচ্ছে পোয়েটিক আর্ট। এটা এমিলি ডিকিনসনের একটা উল্লেখযোগ্য বিখ্যাত একটা থিম। এমিলি ডিকিনসন 50টার বেশি কবিতা লিখেছে যেখানে পোয়েটিক আর্ট নিয়ে কথা বলা হয়েছে। অর্থাৎ কবিতার জন্য কবিতার শৈল্পিক সৌন্দর্য দরকার, সেই কবিতার শৈল্পিক সৌন্দর্য কিন্তু এমিলি ডিকিনসন 50টার বেশি কবিতাতে তিনি ফুটিয়ে তুলেছেন। পোয়েটিক আর্টের উপরে এমিলি ডিকিনসনের কবিতার মধ্যে একটা বিখ্যাত কবিতা হচ্ছে There You See a Soul at the White Heat। এই কবিতাটা একটা বিখ্যাত কবিতা।
অর্থাৎ এই থিমগুলো ইমিলি ডিকিনসনের কবিতার মধ্যে আমরা পেয়ে থাকি। তো এই থিমগুলোই তোমরা একটু সুন্দরভাবে ডিসকাস করে দিবে এবং মনে রাখবে, তাহলে ইমিলি ডিকিনসনের যে মেজর থিমস তার কবিতা সেগুলো প্রুভ হয়ে যাবে। আই হোপ ইউর কনসেপশন ইজ ক্লিয়ার। হ্যাভ এ গুড ডে।